আজকে আমাদের ফিজিক্সের টপিক মহাকর্ষ, ইংলিশে যার নাম গ্র্যাভিটেশন। এখানে আমরা কী কী পড়বো না মহাকর্ষ বল সম্পর্কে পড়বো, তারপর আমরা পড়বো নিউটনের মহাকর্ষ সূত্র, তারপর মহাকর্ষীয় ধ্রুবক এবং কেপলারের সূত্র, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল বা প্রদক্ষিণ দ্রুতি এবং আরও বিভিন্ন বিষয়। অ্যাট ফার্স্ট 1 নম্বরে আছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে যদি আমরা ডেফিনেশন খুঁজি, তো মহাকর্ষ বল হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তু বা বস্তুকণা একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ বল। এবং এই সার্বজনীন ধর্মকে বলা হয় মহাকর্ষ। সার্বজনীন বলা হয় কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বল সব জায়গাতেই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বল ক্রিয়া করে বা মহাকর্ষ ধর্ম পালন করে বস্তুরা। সেকেন্ড পয়েন্ট, নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রে কী বলছে না দুটি বস্তুর মধ্যে কার্যকরী বা ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব আছে তাদের সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা এই ছবিতে দেখি যে M1 এবং M2 দুটো ভিন্ন ভরের বস্তু আছে, তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হলো যদি আমরা ধরি r, তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা যদি ধরে নিই যে F, সেখান থেকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী বলতে পারি যে F ভ্যারেজেস M1 ইন্টু M2, 2 নম্বরে F ভ্যারেজেস 1/r²। 1 ও 2 থেকে আমরা পাই F ভ্যারেজেস M1 ইন্টু M2 বাই r²। এখানে যেহেতু সমানুপাতি আছে তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দেবো যেটাকে আমরা বলি G, অর্থাৎ ফাইনালি আমরা পাচ্ছি F সমান G ইন্টু M1 ইন্টু M2 বাই r²। এখানে যেখানে F হলো কার্যকর মহাকর্ষ বল, M1 এবং M2 হলো বস্তু দুটির ভর, R হলো বস্তুদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব এবং G হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তৃতীয় বিষয় হলো মহাকর্ষীয় ধ্রুবক বা যেটাকে আমরা ক্যাপিটাল G দ্বারা ডিনোট করি। আমরা জানি F সমান G ইন্টু M1 ইন্টু M2 বাই r², বা এখান থেকে আমরা পেয়ে যাবো G ইজ ইকুয়াল টু F r² বাই M1 বাই M1 ইন্টু M2। অর্থাৎ যদি আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনেশন দেখি, সেক্ষেত্রে বলা যাবে যে দুটি একক ভরের বস্তু পরস্পর থেকে একক দূরত্বের ব্যবধানে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল তাকে আমরা এক কথায় বলবো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এরপর আমরা জি এর একক নির্ণয় করব বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক। এসআইতে যদি একক ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বা কেজি স্কোয়ার বা নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এবং এসআই এককে এর মান হলো 6.67 ইন্টু 10⁻11, এবং সিজিএস একক হলো ডাইন ইন্টু সেমি স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার বা ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো 6.67 ইন্টু 10⁻8। এরপর আমরা জানবো জি এর মাত্রাকে সবসময় উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা উচিত, এটাই হলো যে ইন্টারন্যাশনাল যে নিয়ম। আমরা যদি জি এর মাত্রা নির্ণয় করি তাহলে এফ এর মাত্রা ইন্টু r² এর মাত্রা বাই M1 ইন্টু M2, সেখান থেকে আমরা পেয়ে যাবো এফ মানে বলের মাত্রা হলো ml টি টু দি পাওয়ার -2, দূরত্বের মাত্রা বা তার বর্গের মাত্রা হলো L² এবং দুটি ভরের গুণফল তাহলে তার মাত্রা হবে m²। তাহলে ফাইনালি আমরা জি এর মাত্রা পেয়ে যাবো m টু দি পাওয়ার -1 L³ টি টু দি পাওয়ার -2 উইদিন থার্ড ব্র্যাকেট। 4 নম্বর বিষয়, মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন বলা হয় কেন। ফার্স্টে আমরা বলতে পারি দ্য ভ্যালু অফ জি ডাজ নট ডিপেন্ড অন মাস, অর্থাৎ জি এর মান বস্তু দুটির যে ভর সে যাই হোক না কেন বস্তু দুটির ভরের ওপর নির্ভরশীল নয়। সেকেন্ড, দ্য ভ্যালু অফ জি ডাজ নট ডিপেন্ড অন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্টস, দুটো বস্তুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব তার উপর জি এর মান নির্ভর করে না। 3 নম্বর, দ্য ভ্যালু অফ জি ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার, প্রেসার এটসেট্রা, অর্থাৎ তাপমাত্রা, চাপ বা অন্যান্য ইত্যাদি বিষয়ের ওপর জি এর মান নির্ভরশীল নয়। 5 নম্বর বিষয়, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এক্ষেত্রে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে মহাকর্ষীয় ক্ষেত্র কীরকম না, যখন কোনো একটা বস্তু থাকে সেই বস্তুটা তার আশেপাশে একটা ক্ষেত্র তৈরি করে, যে ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তু অন্য একটা একক ভরের বস্তুকে আনলে সেই একক ভরের বস্তুটি ওই যে বড় বস্তুটি আছে সেই বস্তুটি দ্বারা একটা মহাকর্ষ বল অনুভব করে। যেখানে আমরা ধরে নিতে পারি যে এ পয়েন্টে হয়তো একটা বস্তু আছে, এ পয়েন্টের মহাকর্ষীয় ক্ষেত্র হলো এই যে আমরা ডটেড লাইন যে বৃত্তটা করেছি এই বৃত্তটা হলো এ পয়েন্টের মহাকর্ষীয় ক্ষেত্র। সেক্ষেত্রে এই বি পয়েন্টে যদি একটা একক ভর বা ইউনিট মাসের বস্তুকে আনা হয় তাহলে এই বি বস্তুটি এ বস্তুটি দ্বারা একটি মহাকর্ষীয় বল অনুভব করে। আমরা যদি ডেফিনেশনে যাই তাহলে আমরা বলতে পারি যে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে
একটি একক ভরের বস্তুকে রাখলে বস্তুটি যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। এটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন। আমরা যদি ধরি যে এ বস্তুর ভর ক্যাপিটাল এম এবং এ বি অর্থাৎ এ ও বি বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর একক, তাহলে বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হলো এফ বাই এম, যেহেতু একক ভরের বস্তুর ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তাহলে এফ বাই এম সমান জি ইন্টু এম ওয়ান জি ইন্টু এম ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার, বা ফাইনালি পাচ্ছি জি এম বাই আর স্কোয়ার। এটাই হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার যদি আমরা একক ধরি, তো একক এসআইতে একক হচ্ছে নিউটন পার কেজি, সিজিএসে ডাইন পার গ্রাম। 6 নম্বর মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব কাকে বলে না, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটি একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় বা কৃতকার্য, তাকে আমরা বলি তাকে আমরা ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলি। এই যে ডটের লাইনটি আছে আমরা করেছি, সেটাকে যদি আমরা মহাকর্ষীয় বিভব ধরি, তাহলে বিভব ধরি এবং সেই মহাকর্ষীয় ক্ষেত্র ধরি, এবং মহাকর্ষীয় ক্ষেত্র হবে এটা, এবং সেই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বি যদি একটি পয়েন্ট হয়, তাহলে অসীম দূরত্ব থেকে বি পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, একটা একক ভরের বস্তুকে বি পয়েন্টে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলি মহাকর্ষীয় বিভব। তড়িৎ বিভবটা অনেকটা একই রকম। তড়িৎ বিভবের ক্ষেত্রে পার্থক্যটা হলো যে তড়িৎ বিভবের ক্ষেত্রে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের বদলে আমরা অন্য একটি রাশি ইউজ করি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবং আমরা যেখানে ইউজ করি যে একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে আনতে, এক্ষেত্রে অসীম দূরত্ব থেকে একটি একক আধান বিশিষ্ট চার্জকে আনা হয়। এটাই হলো দ্য ডিফারেন্স বিটুইন মহাকর্ষীয় বিভব আর তড়িৎ বিভব। মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এই পয়েন্টে এম ভরের একটি বস্তু আছে, এম ভরের বস্তুটি থেকে এ বিন্দুতে একটি বস্তু আছে এবং সেটা এম ভরের বস্তু থেকে আর দূরত্বে অবস্থিত। আবার অন্য একটি বিন্দু বা পয়েন্ট হলো বি, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হলো ডিআর। এবার আমাদেরকে এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে। এ বিন্দুতে যে বস্তুটি আছে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল হলো এফ। যদি এফ হয় তাহলে এফ সমান জি ইন্টু এম ইন্টু ওয়ান, যেহেতু একক ভরের বস্তু আছে তাহলে জি ইন্টু এম ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার, বা এফ ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার। এটা হলো। এরপর একক ভরের বস্তুকে বি থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য, আমরা জানি কার্য সমান বল ইন্টু সরণ। অতএব এক্ষেত্রে কার্য যদি আমরা যেহেতু ক্ষুদ্র পরিমাণ কার্য, যেহেতু ডিআর দূরত্বটা খুবই ক্ষুদ্র, অতএব ডিডাব্লু সমান এফ মানে বল ইন্টু সরণ মানে ডিআর, বা ডিডাব্লু সমান এফ এর মানটা আগে আমরা পেয়ে গেছি জিএম বাই আর স্কোয়ার, সেই মানটা এখানে বসে দেবো। তাহলে পাচ্ছি ডিডাব্লু সমান জিএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য কত করতে হবে, সেটা যদি আমরা ক্যাপিটাল ডাব্লু ধরি, তাহলে ক্যাপিটাল ডাব্লু ইজিক্যাল টু, যেহেতু আমরা এখানে মোট কৃতকার্য বের করব, অতএব ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু। এখানে আমরা লিমিট দেবো, যেখান থেকে আনছি সেটা নিচে অর্থাৎ ইনফিনিটি থেকে বা অসীম দূরত্ব থেকে, এবং যেখানে আনছি অর্থাৎ আর দূরত্বে সেটা হলো উপরে। এটা হলো নিয়ম ইন্টিগ্রেশনের। তাহলে লিমিট অসীম, নিচে ইনফিনিটি, ওপরে আর, জিএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। ধ্রুবক পদগুলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ জিএমটা বাইরে বেরিয়ে গেল, কারণ জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটা মহাকর্ষীয় ধ্রুবক যেটা অলরেডি কনস্ট্যান্ট, এবং এমটাও আমরা ধ্রুবক ধরেছি এম ভরের বস্তু। ইন্টিগ্রেশনের মধ্যে হলো ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। ওয়ান বাই আর স্কোয়ার মানে আর টু দি পাওয়ার -2, ডিআরটা সেম থাকবে। এরপর আমরা মেনলি ইন্টিগ্রেশনের রুটটা ইউজ করব, যেটা পাওয়ার থাকে সেটার সঙ্গে +1 হয়, এবং তার +1 হওয়ার পর যেটা পাওয়ার হয় সেটা নিচে হয়, অর্থাৎ আর টু দি পাওয়ার -1 বাই -1 লিমিটটা থাকবে এখানে, বা -1টা বাইরে বেরিয়ে তাহলে -gm ইন্টু 1 বাই আর। এরপর একবার আর এর জায়গায় আর বসাবো, আরেকবার আর এর জায়গায় ইনফিনিটি বসাবো। ফাইনালি আমরা পাবো -gm ইন্টু 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে ডাব্লু বা মহাকর্ষীয় বিভব সমান -gm বাই আর। এটা হলো মহাকর্ষীয় বিভবের রাশিমালা। আমরা যদি একক ধরি, তাহলে এসআইতে মহাকর্ষীয় বিভবের একক হলো জুল পার কেজি, এবং সিজিএসে একক হলো আর্ক পার গ্রাম। পয়েন্ট 7 অভিকর্ষ। অভিকর্ষ কাকে বলে না, মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে থাকা যে কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্র যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আমরা বলি অভিকর্ষ। তাহলে অভিকর্ষকে বলা যায় এক বিশেষ প্রকারের মহাকর্ষ। এরপর অভিকর্ষীয় ত্বরণ, বা যাকে ডিনোট করা হয় স্মল জি দিয়ে। অভিকর্ষীয় ত্বরণ ক্ষেত্রে আমরা রাশিমালা নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি যে এই গোলকটা হলো একটা পৃথিবী, এই পৃথিবীর ভর হলো ক্যাপিটাল এম,
পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, বস্তুর ভর হলো স্মল এম। পৃথিবীর কেন্দ্র ও বস্তুর মধ্যে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র ও বস্তুর মধ্যে দূরত্ব মানে পৃথিবীর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। এখন ওই যে বস্তুটি আছে এম ভরের বস্তু, তার উপর পৃথিবীর কেন্দ্র দ্বারা একটা মহাকর্ষ বল কাজ করে, সেটার হলো এফ সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার বা জি এম এম বাই আর স্কোয়ার। আবার অপরপক্ষে আমরা জানি পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সমান স্মল জি হলে পৃথিবীর কেন্দ্র ওই বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আমরা ডিনোট করতে পারি এফ সমান এম ইন্টু জি। তাহলে 1 আর 2 দুটোই সমান, যেহেতু বাঁদিকে দুটোতে এফ আছে, তাহলে 1 আর 2 থেকে আমরা পাচ্ছি এম জি সমান জি এম এম বাই আর স্কোয়ার বা স্মল জি সমান ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ বা রাশিমালা বলতে পারি, বিকজ পরবর্তীকালে এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করবো ফর্মুলার ক্ষেত্রে। 8 নম্বর বিষয়, মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক। পৃথিবীর ভর আমরা ধরে নিচ্ছি পৃথিবীর ভর সমান ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ঘনত্ব রো। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ঘনত্ব রো, ভর ক্যাপিটাল এম এবং আয়তনকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এম ইজিক্যাল টু রো ইন্টু ভি। এখন আমরা পৃথিবীকে একটা সুষম গোলক হিসেবে চিহ্নিত করি, তাহলে গোলকের আমরা আয়তন জানি 4/3 পাই আর কিউব, তাহলে ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব, যেখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আবার আগে আমরা একটু আগে পড়লাম যে স্মল জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার। এম এর জায়গায় এম এর মানটা আগে যেটা পেয়েছি সেটা এখানে পুট করব, তাহলে স্মল জি ইজিক্যাল টু ফাইনালি আমরা পাচ্ছি 4/3 পাই 4/3 ইন্টু পাই ইন্টু আর ইন্টু জি ইন্টু রো। এটাই হলো পৃথিবীর গড় ঘনত্ব এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। আমরা এমনি ইউজুয়ালি আগে এই প্রিভিয়াসলি মানে 11 পড়ার আগে আমরা জানতাম যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ মানে ক্যাপিটাল জি, যেটার মান আমরা জানি 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা ওটা যদি অ্যাপ্রোক্সিমেট ধরি তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এবার আমরা জানবো যে পৃথিবীর কিন্তু সব স্থানে, এমনি ভূপৃষ্ঠ বাদ দিয়ে বাকি সব স্থানে কিন্তু সব জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান মানে একই হয় না বা সমান হয় না। এখানে আমরা সেই রাশিমালায় পড়বো যে অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে উচ্চতার সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কীরূপ। আমরা এই একটা গোলক নিয়েছি, এই গোলকটাকে আমরা ধরে নিচ্ছি পৃথিবী, যেক্ষেত্রে পৃথিবীর ভর আমরা ধরবো পৃথিবীর ভর যেগুলো ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হলো জি এইচ, জি সাফিক্স এইচ। সাধারণত আমরা জানি স্মল জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার হয়। অতএব এইচ উচ্চতা মানে আমরা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্র থেকে তার মোট দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি জি সাফিক্স এইচ, যেটা আমরা আগে বলেছি, হয়, তাহলে জি সাফিক্স এইচ সমান আমরা লিখতে পারি জি এম বাই আর প্লাস এইচ দ্য হোল স্কোয়ার। এখন আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এক্ষেত্রে আমরা 2/1 করে আমরা পাবো জি সাফিক্স এইচ বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ দ্য হোল স্কোয়ার, বা জি সাফিক্স এইচ সমান জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ দ্য হোল স্কোয়ার। এটি হলো পৃথিবীর উচ্চতার সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। এটাকে আমরা আরও সিম্পলিফাই করবো। এখান থেকে আমরা পেয়ে যাবো যে জি সাফিক্স এইচ বাই জি সমান 1 বাই আর স্কোয়ারটাকে নিচে নামাবো, আর স্কোয়ারটাকে নিচে আনবো, অর্থাৎ 1 বাই আর প্লাস এইচ বাই আর দ্য হোল স্কোয়ার, বা 1 বাই 1 প্লাস এইচ বাই আর দ্য হোল স্কোয়ার। সমানে আমরা লিখতে পারি, যেহেতু নিচে স্কোয়ার আছে তাহলে উপরে গেলে সেটা মাথায় -2 হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস এইচ বাই আর দ্য মাথায় টু দি পাওয়ার -2, বা জি সাফিক্স এইচ বাই জি সমান 1 মাইনাস 2h বাই আর সমান 1 মাইনাস 2h বাই আর। যেহেতু এইচ আর এর থেকে খুবই ক্ষুদ্র, কারণ এইচ তো একটা সামান্য ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় আছে, এবং আর সেক্ষেত্রে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এইচটা আর এর থেকে খুবই ক্ষুদ্র, তাই এইচ বাই আর অতি ক্ষুদ্র। এবং আমরা ম্যাথমেটিক্সে একটা ফর্মুলা পদ্ধতিতে পড়বো যে 1 প্লাস এক্স হোল পাওয়ার এন সমানে আমরা লিখতে পারি 1 প্লাস এন এক্স, যখন এন খুবই ক্ষুদ্র। এক্ষেত্রে কি এক্ষেত্রে আমরা যেক্ষেত্রে এক্স খুবই ক্ষুদ্র হয়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইচ বাই আর খুবই ক্ষুদ্র, অর্থাৎ 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 আমরা লিখতে পারি 1 মাইনাস 2h বাই আর, বা আমরা কোনাকুনি জিটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো, সেখান থেকে পাবো জি সাফিক্স এইচ সমান জি মাইনাস 2gh বাই আর, বা জি মাইনাস জিএইচ সমান 2gh বাই আর। এই 2gh বাই আর এই রাশিমালাটি হলো উচ্চতায় অভিকর্ষ ত্বরণের হ্রাস, বা এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এই পরিমাণ কমে যায়। সেকেন্ড টপিক আমরা কি বলবো না, গভীরতার সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। এই একটা গোলক আছে, এটাকে আমরা পৃথিবী ধরেছি। এখন
পৃথিবীর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর, ঘনত্ব সমান রো এবং ভর সমান এম, ক্যাপিটাল এম। সাধারণত আমরা কি জানি যে জি সমান জি এম বাই আর স্কোয়ার। আমরা আগে পড়েছি যে এম সমান আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব ইন্টু রো, অর্থাৎ আয়তন সমান ভর ইন্টু ঘনত্ব, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্মল জি সমান 4/3 পাই আর ইন্টু জি ইন্টু রো। এটা আমরা একটু আগে পড়লাম যে আমাদের যে পৃথিবীর গড় ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ তার মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা আমরা পড়েছি। এখন আমরা যদি ধরে নিই যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় একটা বস্তু আছে, তার উপর অভিকর্ষজ ত্বরণ কীরূপ কাজ করবে না, সেক্ষেত্রে এই যে ডটের লাইনটি আছে এটি একটি গোলক। ওই ডি গভীরতা থাকা বস্তুটি শুধুমাত্র এই যে ছোট গোলকটা আছে এই ছোট গোলকটির দরুন অভিকর্ষ বল বা মহাকর্ষ বল অনুভব করবে। এই বড় গোলকটির সেক্ষেত্রে কোনো ভূমিকা নেই, অর্থাৎ এই ছোট গোলকটির ব্যাসার্ধ আমরা বলতে পারি আর মাইনাস ডি। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ যদি আমরা জি সাফিক্স ডি ধরি, তাহলে জি সাফিক্স ডি সমান লেখা যায় 4/3 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর মাইনাস ডি, যেহেতু ছোটো গোলকটির ব্যাসার্ধ আর মাইনাস ডি ইন্টু জি ইন্টু রো 2 নম্বর। এবার আগের মতো সেম কেস আমরা 2/1 করে পাবো জি সাফিক্স ডি বাই জি সমান 4/3 ইন্টু পাই ইন্টু আর মাইনাস ডি ইন্টু জি ইন্টু রো বাই 4/3 ইন্টু পাই ইন্টু আর ইন্টু জি ইন্টু রো। ওপর নিচে সব কিছু কেটে যাচ্ছে, শুধুমাত্র প্লাস্টারে পড়ে রয়েছে জি সাফিক্স ডি বাই জি সমান আর মাইনাস ডি বাই আর, বা এটাকে আরও সিম্পলিফাই করলে 1 মাইনাস ডি বাই আর, বা জি সাফিক্স ডি সমান জি মাইনাস জিডি বাই আর, বা জি মাইনাস জি সাফিক্স ডি সমান জিডি বাই আর। এই জিডি বাই আর রাশিটি হলো ডি গভীরতায় কোনো বস্তু যদি থাকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের হ্রাসের রাশিমালা হলো জিডি বাই আর, হ্রাসের রাশিমালা। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে তো গভীরতা ডি সমান আর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে গভীরতা সমান পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে এই সমীকরণ আমরা বসিয়ে পাই পৃথিবীর কেন্দ্রে জি সাফিক্স ডি বা অভিকর্ষজ ত্বরণ সমান জি মাইনাস জি ইন্টু আর বাই আর, ওপর নিচে আর কেটে যাচ্ছে, ফাইনালি আমরা পাবো জি মাইনাস জি সমান 0। অর্থাৎ এখান থেকে আমরা কনক্লুশন আনতে পারি যে পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুকে রাখলে সেই বস্তুর উপর কোনো অভিকর্ষজ ত্বরণ কাজ করে না। উচ্চতা ও গভীরতার সাথে আমরা যে পরিবর্তন অভিকর্ষণ দেখলাম, সেখান থেকে আমরা একটা গ্রাফে উপনীত হতে পারি। এই গ্রাফের এক্স অক্ষ বরাবর আমরা ধরে নিচ্ছি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যত বাড়ছে, এবং ওয়াই অক্ষ বরাবর ধরে নিচ্ছি যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। সেক্ষেত্রে গ্রাফটি কিছুটা এরকম হবে। এটি হলো পৃথিবীর কেন্দ্র থেকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে যাচ্ছি তখন আস্তে বাড়তে বাড়তে ভূপৃষ্ঠে সর্বাধিক হচ্ছে বা সর্বোচ্চ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তারপর ভূপৃষ্ঠ থেকে আবার আমরা যত উপরে উঠছি তত অভিকর্ষ ত্বরণ কমতে থাকছে। এটি হলো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ছে একটা বস্তুর, তার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের একটা গ্রাফ। আমাদের থার্ড বিষয় আছে পৃথিবী যে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, অর্থাৎ যেটাকে আমরা বলি পৃথিবীর আহ্নিক গতি। সেই পৃথিবীর আহ্নিক গতির জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন দেখা যায়। এক্ষেত্রে এই গোলকটা হলো পৃথিবী। আমরা ধরছি পৃথিবীর কৌণিক বেগ ওমেগা। এ বিন্দুতে এম ভরের বস্তু আছে। এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুতে এম ভরের একটি বস্তু আছে এবং আমরা ধরছি যে এ বিন্দুর অক্ষাংশ থিটা। এ বিন্দুকে সাপেক্ষ করে এ বিন্দু ও পৃথিবীর যে অক্ষ আছে ঘূর্ণনক্ষ বা ঘূর্ণাক্ষ, সেই ঘূর্ণনাক্ষের দূরত্ব হচ্ছে আর, এবং এই আর ব্যাসার্ধকে কেন্দ্র করে ভিত্তি করে একটা ছোটো মতো গোলক আঁকা হয়েছে। তাহলে অবভিয়াসলি এই গোলকের ব্যাসার্ধ হলো স্মল আর। এখন এই যে এই বিন্দুতে যে বস্তুটি আছে, তাহলে এই গোলকের দরুন যেহেতু ঘুরছে, তাহলে এই গোলকের দরুন একটি অপকেন্দ্র বল অনুভব করবে। এই এ বিন্দুতে অপকেন্দ্র বলের মান হলো এম ওমেগা স্কোয়ার আর। আবার অতএব এসি বরাবর যেহেতু এই কোণটি থিটা, তাহলে এসি বরাবর এই অপকেন্দ্র বলের উপাংশ হলো এম ওমেগা স্কোয়ার আর ইন্টু কস থিটা। অতএব আমরা যে এওবি যে ত্রিভুজ আছে, এই এওবি ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাচ্ছি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান কস থিটা, বা স্মল আর সমান ক্যাপিটাল আর ইন্টু কস থিটা।
এখন এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হলে, আমরা ধরে নিচ্ছি জি ড্যাশ হলে এম জি ড্যাশ, অর্থাৎ সেখানে যে যে বস্তুর ওজন এম ইন্টু জি ড্যাশ সমান এম জি কেন না পৃথিবীর কেন্দ্র যে কোনো বস্তুকে তার এম জি বল দ্বারা টানে, তাহলে এম জি মাইনাস যে বলটা বাইরের দিকে লব্ধি কাজ করে, যেটা আমরা একটাকে উপাংশ বের করলাম, মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। উভয় পক্ষে এম কমন নিয়ে এম কেটে যাচ্ছে, ফাইনাল পাচ্ছে জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা, বা জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। যেহেতু আমরা আগে প্রমাণ করেছি স্মল আর সমান আর ক্যাপিটাল আর ইন্টু কস থিটা। এখানে এই সমীকরণে আমরা দুটো পয়েন্ট বের করবো, সেটা হচ্ছে তাহলে নিরক্ষরেখায় তো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে আমরা পাচ্ছি নিরক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সর্বনিম্ন হয়, যেহেতু কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আবার মেরুতে তো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে জি ড্যাশ সমান জি মাইনাস 0 সমান, অতএব সেখান থেকে পাচ্ছি জি ড্যাশ সমান জি। তাহলে অতএব মেরুতে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ হয়, যেহেতু কস 90 ইজ ইকুয়াল টু 0 আমরা ম্যাথমেটিক্সে পড়েছি। এরপর আমরা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়ে চলে যাব, 9 নম্বর টপিক, সেটা হচ্ছে কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলার গ্রহ ও উপগ্রহের গতি সংক্রান্ত মহামূল্যবান 3টি সূত্র আমাদের বলে গেছেন, আমরা পরপর জানবো। ফার্স্ট ল কি বলে গেছেন না প্রত্যেকটি গ্রহ সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং সূর্য সেই উপবৃত্তের একটি ফোকাস থাকে। আমরা ছবির মাধ্যমে বুঝবো, এটি হলো এই এস লেখা, এটি হলো সূর্য, এবং ই ফর আর্থ আমরা এখানে ধরে নিচ্ছি পৃথিবী, যে এখানে একটি গ্রহ, এই গ্রহটি আমরা দেখতে পাচ্ছি একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। সূর্য হলো সেই উপবৃত্তের একটি ফোকাস এবং এটি হলো উপবৃত্তের কক্ষপথ। কেপলারের সেকেন্ড লে বলছে যে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে। ব্যাপারটি কীরকম না এটি হলো উপবৃত্তাকার কক্ষপথটি, এই এস ফর সান, এবং একটি গ্রহ এই সূর্যকে কেন্দ্র করে নিজের উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গ্রহটি যেতে সময় লাগে টি, এবং সি বিন্দু থেকে ডি বিন্দুতেও গ্রহটি যেতে সময় লাগে সেটা হচ্ছে টি। এখন কেপলারের সেকেন্ড ল থেকে কেপলার বলছে যে এই যে এএসবি অর্থাৎ এএসবি এই যে এর ক্ষেত্রফল এবং এসসিডি অর্থাৎ এসসিডি এর ক্ষেত্রফল, এই দুটি ক্ষেত্রফল সমান হয়, যেহেতু এই দুটি ক্ষেত্রফল ওই গ্রহটি সমান সময়ে অর্থাৎ টি সময়ে অতিক্রম করেছে। এরপর কেপলারের থার্ড ল কি বলছে না টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব। যদি আমরা ভাষায় বলি তাহলে ভাষায় কীরকম হবে না কোনো গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ সেই গ্রহটির কক্ষপথের অর্ধ পরাক্ষের ঘনফলের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ গ্রহটির আমরা ধরে নিচ্ছি গ্রহটির প্রদক্ষিণকাল বা একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে টি, তাহলে টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব। আর হচ্ছে অর্ধপরাক্ষ, উপবৃত্তের দুটি অক্ষ থাকে, এটিকে বলে ওয়াই অ্যাক্সিস যেটি থাকে সেটিকে বলে উপাক্ষ, এবং এক্স অ্যাক্সিস বরাবর এটিকে বলে পরাক্ষ। অর্ধপরাক্ষ অর্থাৎ এটির হাফ সেটির ঘনফলের সাথে সমানুপাতিক, অর্থাৎ টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব, যেখানে টি হচ্ছে গ্রহের প্রদক্ষিণকাল এবং আর হচ্ছে ওই কক্ষপথের অর্ধপরাক্ষ। প্রুফ অফ কেপলার সেকেন্ড ল। কেপলারের যে দ্বিতীয় সূত্র সেটা আমরা প্রমাণ কীভাবে করব, আমরা ধরে নিচ্ছি যে এক্ষেত্রে ও হলো ওই যে ফোকাস বা কেন্দ্রটি। এখন এ থেকে বি বিন্দুতে একটি গ্রহের যেতে সময় লাগে ডেল টি, এবং সেটির মাধ্যমে ওই গ্রহটি তার ফোকাস বা সূর্যের ওই কেন্দ্রে একটি ছোট ক্ষুদ্র কোণ করে, সেটা হচ্ছে ডেল থিটা। আমরা আবার ও থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে স্মল আর। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা যদি ধরে নিই ডেল এ, তাহলে ডেল এ সমান আমরা লিখতে পারি 1/2, যেহেতু হাফ ভূমি ইন্টু উচ্চতা, 1/2 ইন্টু ভূমি মানে ও এ ইন্টু এ বি, যে এ বি সমান 1/2 ইন্টু ও এ মানে আর ইন্টু আর থিটা। এ বি আমরা যদি চাপ ধরি একটা বৃত্তের, তাহলে আমরা জানি চাপ ইজিক্যাল টু ব্যাসার্ধ ইন্টু চাপ সমান ব্যাসার্ধ ইন্টু কোণ। আমরা এস ইজিক্যাল টু আর থিটা বলেছি, তাহলে এ বি ইজিক্যাল টু আর ইন্টু ডেল থিটা।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এ সমান হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু ডেল থিটা, বা এ বাই টি সমান ডেল এ বাই ডেল টি সমান আমরা লিখতে পারি 1/2 ইন্টু আর স্কোয়ার ইন্টু ডেল থিটা বাই ডেল টি সমান 1/2 ইন্টু ওমেগা ইন্টু আর স্কোয়ার। কারণ থিটা বাই টি আমরা বৃত্তীয় গতিতে বা পড়েছি যে থিটা বাই টি সমান আমরা ওমেগা লিখতে পারি, তাহলে 1/2 ইন্টু ওমেগা ইন্টু আর স্কোয়ার। এখন কৌণিক ভরবেগ সমান এল হলে এল ইজিক্যাল টু আমরা জানি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, বা আর স্কোয়ার ওমেগা সমান এল বাই এম। এই আর স্কোয়ার ওমেগার মানটা আগের সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা পাচ্ছি ডেল এ বাই ডেল টি সমান 1/2 ইন্টু এল ইন্টু এম। এই যে 1/2 ইন্টু এল বাই এম আমরা পাচ্ছি, এম তো গ্রহটার ভর, তাহলে এমটা হলো ধ্রুবক। আবার এলও ধ্রুবক হবে যদি কোনো টর্ক ক্রিয়া না করে, কারণ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আমরা জানি যে কোনো বৃত্তীয় গতিশীল কোনো কণা বা বস্তুর ওপর যদি কোনো টর্ক ক্রিয়া না করে তাহলে তার কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। তাহলে ডেল এ বাই ডেল টি যে রাশিমাল পাচ্ছি সেটা পুরোটাই ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে আমরা কেপলারের সেকেন্ড সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমরা প্রুফ করব যে কেপলারের থার্ড ল বা প্রুফ অফ কেপলারস থার্ড ল। কেপলারের থার্ড লটি কীরকম না, আমরা ধরলাম এটি হলো একটি কক্ষপথ, যদিও কক্ষপথটি বৃত্তাকার হয় না, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য কক্ষপথটিকে বৃত্তাকার ধরে নিচ্ছি। এই পয়েন্টে ধরলাম সূর্য আছে, এক্ষেত্রে একটা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে। ধরলাম সূর্যের ভর ক্যাপিটাল এম, গ্রহের ভর স্মল এম, বৃত্তপথের ব্যাসার্ধ ওই যে কক্ষপথটা আছে তার ব্যাসার্ধ হলো স্মল আর, গ্রহের প্রদক্ষিণ বেগ স্মল ভি। এখান থেকে আমরা মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী পাচ্ছি এফ সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার, 1 নম্বর। আবার যে কোনো বস্তু বৃত্তীয় গতিতে গতিশীল হলে তার মধ্যে একটা অভিকেন্দ্র বল সঞ্চার হয়, অভিকেন্দ্র বল এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। মহাকর্ষ বল এবং অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল দুটি সমান বলেই বস্তুটি বৃত্তপথে ঘুরছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন বলতে পারি যে জি এম বাই আর স্কোয়ার তার সাথে সমান হবে এম ভি স্কোয়ার বাই আর। উভয় পক্ষে এম কেটে গেলো এবং একটি আর কাটলো, সেখান থেকে আমরা পাচ্ছি ভি স্কোয়ার সমান জি এম বাই আর। এস এদিকে আমরা সূত্র অনুযায়ী জানি এস সমান ভিটি বা টি সমান এস বাই ভি। তাহলে এক্ষেত্রে টি মানে গ্রহের প্রদক্ষিণকাল, তাহলে ক্যাপিটাল টি সমান 2πr বাই ভি। 2πr কেন না, আমরা জানি একটা গোটা বৃত্তের পরিধি 2πr হয়, তাহলে গ্রহটি 2πr এই পরিমাণ পথে অতিক্রম করেছে, যেটা আমাদের এস বলে ধরা হয়। তাহলে 2πr বাই ভি বা টি বা উভয় পক্ষে বর্গ করবে টি স্কোয়ার সমান 4π স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর বাই জি এম। এখানে আমরা ভি এর মানটা বসিয়ে দিলাম যেটা আগে আমরা পেয়েছি, বা টি স্কোয়ার সমান 4 ব্র্যাকেটের মধ্যে 4π স্কোয়ার বাই জি এম ইন্টু আর কিউব, বা এখান থেকে আমরা কনক্লুশন হবে টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব। যেহেতু এটা কনস্ট্যান্ট কেন, 4 আমরা কনস্ট্যান্ট জানি, পাইটাও আমরা কনস্ট্যান্ট নির্দিষ্ট ভ্যালু আছে, জি হলো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক যেটা কনস্ট্যান্ট, এবং এম হলো সূর্যের ভর, কারণ সূর্যের ভর তো পরিবর্তনশীল নয়, স্থির, তাহলে এটাও কনস্ট্যান্ট। তাহলে আমাদের কেপলারের তৃতীয় সূত্র যেটা টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব সেটা প্রমাণিত হয়ে গেল। আমাদের নেক্সট টপিক মুক্তিবেগ, ইংলিশ টার্ম এসকেপ ভেলোসিটি, যাকে ডিনোট করা হয় স্মল ভি তার নিচে সাফিক্স ই, অর্থাৎ ভি সাফিক্স ই দিয়ে আমরা মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি ডিনোট করি। এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের ডেফিনেশন বা সংজ্ঞা কী হবে না, আমরা এখানে ডেফিনেশন বলতে পারি যে ন্যূনতম বেগে ছুড়লে কোনো একটি বস্তু পৃথিবী বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের মহাকর্ষীয় আকর্ষণ বলকে ছাড়িয়ে মহাশূন্যে বা অসীম দূরত্বে চলে যায়, সেই ন্যূনতম বেগকে আমরা বলি মুক্তিবেগ। সেই পার্টিকুলার গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে সেটা হলো তার মুক্তিবেগ। আমরা এখানে তারপরে আমরা জানবো মুক্তিবেগের রাশিমালা কি। এটা আমরা ধরে নিচ্ছি এই গোলকটা হলো এরপর পৃথিবী থেকে এক্স দূরত্বে এ বিন্দুতে একটি বস্তু আছে, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হলো ক্ষুদ্র দূরত্ব, সেটা হলো ডিএক্স। পৃথিবীর ভর আমরা ধরে নিচ্ছি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, বস্তুর ভর স্মল এম, ও এ অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এবং ওই একক ভরের বস্তুটির মধ্যবর্তী দূরত্ব হলো এক্স। এখন এম ভরের বস্তুতে ক্রিয়াশীল মহাকর্ষ বল যদি এফ হয়, তাহলে এফ সমান আমরা লিখতে পারি জি ইন্টু এম বাই এক্স স্কোয়ার, যেহেতু মধ্যবর্তী দূরত্ব এক্স। যেহেতু আবার আমরা আগে থেকে ধরে নিচ্ছি এ বি সমান ডিএক্স, তাহলে এ থেকে বি বিন্দুতে ওই বস্তুটিকে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে। আমরা যেহেতু ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটাচ্ছি, তাহলে কার্যটি আমাদের ক্ষুদ্র হবে, সেক্ষেত্রে কার্য হবে DW সমান এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু সরণ। এফ এর মান আমরা আগে থেকে জানি, এফ এর মানটি এখানে বসে দেবো, তাহলে জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স।
অর্থাৎ বস্তুটিকে যদি ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যায় তাহলে মোট কৃতকার্য বের করতে হবে। মোট অর্থাৎ যোগফল, যোগফল মানে আমরা সবসময় মেনে নেবো যোগফল মানে ইন্টিগ্রেশন করতে হবে। মোট কৃতকার্য সমান ক্যাপিটাল ডাব্লু হলে ক্যাপিটাল ডাব্লু সমান ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লু করতে হবে। ডি ডাব্লু এখানে মানটা বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন এখানে লিমিট দেবো। আগেই বলেছি যেখান থেকে নিয়ে যাচ্ছি সেটা নিচে, অর্থাৎ আর দূরত্ব থেকে নিয়ে যাচ্ছি, সেটা আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এবং যেখানে নিয়ে যাচ্ছি সেটা উপরে। আমরা নিয়ে যাচ্ছি কোথায়? অসীমে বা ইনফিনিটিতে, তাহলে ইনফিনিটি উপরে দেবো। তারপর রইল জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ধ্রুবক পদগুলি আগের মতোই বেরিয়ে চলে আসবে, তাহলে জি এম এমটা বাইরে বেরিয়ে চলে গেল, ভিতরে রইল ওয়ান বাই এক্স স্কোয়ার। ওয়ান বাই এক্স স্কোয়ার মানে আমরা ডিরেক্ট লিখছি এক্স টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স সমান জি এম এম ইন্টু ইন্টিগ্রেশনটা করে নিলাম, তাহলে পাওয়ারে +1 হবে, সেটি যেটি পাওয়ার হবে সেটি এবার ভাগ বা সেটি দিয়ে ভাগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার -1 বাই -1। লিমিটটা কিন্তু সবসময় প্রত্যেকটা স্টেপে লিখতে হবে, নাহলে কিন্তু সেটা প্রসেসটা ভুল। -1টা বাইরে চলে এলো, তাহলে সমান -জি এম এম ইন্টু 1 বাই এক্স। এক্সের জায়গায় একবার ইনফিনিটি বসাবো, একবার আর বসাবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি -জি এম এম ইন্টু 1 বাই ইনফিনিটি -1 বাই আর, তাহলে 0 - 1 বাই আর, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে ডাব্লু সমান জি এম এম বাই আর, কারণ মাইনাস আর একটা মাইনাস প্লাস হয়ে গেল। এবার আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীর ভূপৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ হলো v/e বা ভিই হলে আমরা সেখান থেকে বস্তুর গতিশক্তি এবার ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে ই কে মানে কাইনেটিক এনার্জি, ই/কে সমান হাফ ইন্টু এম ইন্টু যেহেতু মুক্তিবেগ v/e, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভিই তার ভিই স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ। আবার একটু আগে আমরা বের করেছি যে পৃথিবীর আর থেকে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে কোনো বস্তুকে ইনফিনিটি নিয়ে যেতে কৃতকার্য হলো জি এম এম বাই আর। আমরা জানি কার্য ইজ ইকুইভ্যালেন্ট টু শক্তি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ এম ভি ই স্কোয়ার সমান জি এম এম বাই আর। উভয় পক্ষে এম এম কেটে গেল, সেখানে আমরা পাচ্ছি ভিই স্কোয়ার সমান 2gm বাই আর। আমরা যখন পৃথিবীর অভিকর্ষণের রাশিমালা পড়েছি তখন আমরা জানি যে স্মল জি সমান জিএম বাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জিএম সমান স্মল জি ইন্টু আর স্কোয়ার। এই জিএম এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভিই স্কোয়ার সমান 2g r স্কোয়ার বাই আর, উপর নিচে একটি আর কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি v/e সমান √2gr। এই জন্য আমরা বলেছিলাম যে জি সমান জিএম বাই আর স্কোয়ার, এই রাশিমালাটি খুবই কার্যকরী, কারণ এক্ষেত্রে এটা কাজে লাগলো। তাহলে আমরা এখান থেকে মুক্তিবেগটা বের করে নেবো। আমরা রাশিমালা জেনে গেছি যে v/e সমান √2gr, তাহলে রুটের ভেতরে 2 ইন্টু জি মানে আমরা জানি এসআই পদ্ধতিতে 9.8 ইন্টু আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা আমরা জানি 6400 কিলোমিটার। এটাকে যেহেতু এসআইতে নির্ণয় করছি, তাহলে আমরা এটাকে মিটারে কনভার্ট করবো। মিটারে কনভার্ট করতে গেলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু 10 কিউব সমান আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি পাবো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ন্যূনতম বেগ, অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগে কোনো বস্তুকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ছুড়লে সেটি তার পৃথিবীর মহাকর্ষ বল কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। আমাদের 11th টপিক হলো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি এবং পর্যায়কাল আমরা কীভাবে নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি যে এই যে ছোট গোলকটি আছে এটি হলো আমাদের পৃথিবী, যেটি পৃথিবী, এবং এই যে ডটের লাইনটি আছে সেটি হলো একটি কক্ষপথ। এই কক্ষপথকে ধরে পৃথিবীকে কেন্দ্র করে একটি কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে। আমরা বিভিন্ন রাশিমালাগুলি প্রথমে ডিনোট করব। পৃথিবীর ভর সমান ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, বৃত্তপথের ব্যাসার্ধ স্মল আর, এবং এই উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি অবস্থান করছে। এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে স্মল আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ, অর্থাৎ এই ঘূর্ণনশীল যে কৃত্রিম উপগ্রহ আছে তার ক্ষেত্রে কার্যকরী বৃত্তপথের ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর প্লাস এইচ। যেহেতু স্মল আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে এক্ষেত্রে এই কৃত্রিম উপগ্রহের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার, যেখানে স্মল এম সমান উপগ্রহের ভর। আবার যেহেতু বৃত্তপথে প্রদক্ষিণ করেছে, তাহলে সেক্ষেত্রে অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল সমান হয়, তাহলে অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বল সমান অপকেন্দ্র বল এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। দুটোকে আমরা যদি তুলনা করি তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান জি এম এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে উভয় পক্ষে স্মল এমটি কেটে যাচ্ছে এবং একটি আর কাটছে, ফাইনালি আমরা পাচ্ছি ভি স্কোয়ার সমান জি এম বাই আর। আবার আমরা জি এম সমান অভিজ্ঞতা ত্বরণের যে রাশিমালা সেখান থেকে আমরা পেয়ে যাবো জি এম সমান ক্যাপিটাল জি ইন্টু আর স্কোয়ার। এই মানটি এখানে বসিয়ে দিলে আমরা পাই ভি বা প্রদক্ষিণ যে দ্রুতি কৃত্রিম উপগ্রহের ভি সমান √জি আর স্কোয়ার বাই আর। এটি হলো কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা। এরপর আমরা জানবো কৃত্রিম উপগ্রহের যে প্রদক্ষিণকাল সেটির রাশিমালা।
আগের মধ্যে আমরা করব যে এস সমান ভিটি বা টি সমান এস বাই ভি, বা টি এর জায়গায় কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল টি, তাই ক্যাপিটাল টি সমান 2πr, এই ক্ষেত্রে বৃত্তের পরিধি 2πr বাই ভি সমান 2πr ইন্টু √r/gm, এখানে আমরা ভি এর মানটা আগে যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, বা টি সমান 2π ইন্টু আর কিউব, যেহেতু একটি আর ভিতরে ঢুকে গেল তাহলে আর স্কোয়ার হিসেবে ঢুকবে, তাহলে 2π ইন্টু √r³/gm সমান টি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি টি সমান 2π ইন্টু √r+h/3/gm, যেহেতু আমরা আগে থেকেই বের করে নিয়েছি যে স্মল আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে এটা হোল কিউব হয়ে যাবে। তাহলে আগে যেটা পেলাম সেটা হলো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্যুতি, এবং এক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল, বা একবার, অর্থাৎ একবার ঘুরতে যেটুকু টাইম লাগে। এই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল কেস জানবো, যে অনেক ক্ষেত্রে কোশ্চেন দেয় যে যদি এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর খুব কাছাকাছি থাকে তাহলে ব্যাপারটি কীরকম হবে, অর্থাৎ এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হলে ব্যাপারটি কী হবে। সেক্ষেত্রে হলো যে স্মল যে আরটি আছে ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল আর, অর্থাৎ স্মল আর আর ক্যাপিটাল আর প্রায় সমান হয়ে যাবে। সেক্ষেত্রে দুটো সূত্রতে কিছু পরিবর্তন আসবে, সেটা হলো সেক্ষেত্রে টাইম পিরিয়ড বা টি সমান আমরা লিখতে পারি 2π ইন্টু r³ ইন্টু আর স্কোয়ার, বা সমান 2π ইন্টু √r/g। আবার স্মল জি বা অভিকর্ষ ত্বরণ আমরা আগেই পড়েছি যে অভিকর্ষজ ত্বরণ এবং পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক, স্মল জি সমান 4/3 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল জি ইন্টু আর ইন্টু রো, বা r/g সমান 3/4π জি ইন্টু রো। r/g এর মানটা এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা ফাইনালি পাবো ক্যাপিটাল টি সমান 2π ইন্টু r/g সমান 2π ইন্টু 3/4π জি রো। সেখান থেকে যদি আমরা পাই তাহলে ফাইনালি পেয়ে যাচ্ছি যে ক্যাপিটাল টি ভ্যারিজেস 1/√ρ, বিকজ 2টা কনস্ট্যান্ট, পাইটা আমরা জানি কনস্ট্যান্ট, 3টাও কনস্ট্যান্ট, 4ও কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, এবং জি মানে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক সেটা তো অলওয়েজ ধ্রুবক মানে কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমরা সমানুপাতি পেয়ে যাচ্ছি যে টি ভ্যারিজেস 1/√ρ। আর বেগের ক্ষেত্রে আমরা কী পাবো যে ভি সমান √g r²/r, ওপর নিচে g r²/r, বা আর সমান ইকুইভ্যালেন্ট টু স্মল আর ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল আর, আগেই বলেছি। তাহলে এখানে আমরা মানটা বসাবো, তাহলে কী হবে, ওপর নিচে একটি আর কেটে যাবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু √gr। 12 নম্বর টপিক, ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ। প্রথমে আমরা ডেফিনেশন জানবো, সেটা হলো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল যদি পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তনকালের অর্থাৎ 24 ঘন্টার সমান হয় তাহলে পৃথিবী থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে এক স্থানে স্থির দেখা যাবে, তখন ওই কৃত্রিম উপগ্রহটিকে ভূসমলয় উপগ্রহ বলা হয়, এবং ওই কৃত্রিম উপগ্রহের যে কক্ষপথ তাকে বলা হয় ভূসমলয় কক্ষপথ, বা ইংরেজিতে বলে পার্কিং অরবিট। যদি আমরা ছবি দেখি তাহলে ছবিতে আমরা দেখতে পাবো যে এই গোল মতো এটি হলো পৃথিবী, এই এরোটি দিয়ে আমরা বোঝাচ্ছি যে পৃথিবী একটি নির্দিষ্ট কৌণিক বেগে বা বেগে নিজের কক্ষের চারিদিকে ঘুরছে, এবং এটি হলো সেই পার্কিং অরবিট, যেই পার্কিং অরবিট ধরে ভূসমলয় কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, এবং যেহেতু দুজনে একই বেগে প্রদক্ষিণ করছে তাই পৃথিবী থেকে যে কোনো ব্যক্তি ওই কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে করবে। এখন তাহলে এক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের টাইম পিরিয়ড কত, টি ইজ ইকুয়াল টু 24 আওয়ার্স। আমরা জানি, আমরা এখানে রাশিমালা নির্ণয় করব যে আমরা এখানে অ্যাট ফার্স্ট নির্ণয় করব যে এই সমস্ত ভূসমলয় কৃত্রিম উপগ্রহের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত হয়, অর্থাৎ কত উচ্চতায় এগুলিকে স্থাপন করা হয়। আমরা আগে জেনেছি যে টি স্কোয়ার সমান 4π² ইন্টু r³/gm, বা টি স্কোয়ার সমান 4π² ইন্টু r³/gr², বা r³ সমান টি স্কোয়ার ইন্টু জি ইন্টু r²/4π², বা আর সমান কিউব রুটের ভিতরে টি স্কোয়ার ইন্টু জি ইন্টু r²/4 ইন্টু π²। আগের যে স্মল আরের যে রাশিমালাটি পেলাম সেটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, সব ভ্যালুগুলো পুট করে দেখি, তাহলে আমরা স্মল আরের এরকম কিছু একটা মান পাবো যে 42,340 কিলোমিটার। এখন আমরা আগেই পড়েছি স্মল আর সমান r+h, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই যে কৃত্রিম উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ আছে তার উচ্চতা। তাহলে আমরা এখান থেকে এইচ বের করবো, এইচ সমান 42,340 মাইনাস আর মানে 6,400, তাহলে সেখান থেকে আমরা পাবো প্রায় অ্যাপ্রক্সিমেট এইচ হলো 36,000 কিলোমিটার, অর্থাৎ ভূসমলয় উপগ্রহকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। আমাদের 13 নম্বর টপিক হলো পোলার উপগ্রহ বা পোলার স্যাটেলাইট।
পোলার উপগ্রহের ডেফিনেশন কি না, পৃথিবীর নিরক্ষীয় তলের সাথে 90 ডিগ্রি করে অবস্থিত কক্ষপথে আবর্তনরত কোনো কৃত্রিম উপগ্রহকে পোলার উপগ্রহ বলে, এবং ওই কক্ষপথকে আমরা বলি পোলার কক্ষপথ। এখানে আমরা ছবির মাধ্যমে বুঝবো যে এটি এই গোল বস্তুটি হলো পৃথিবী, এবং এই পৃথিবীর যে এই যে কক্ষপথে আছে এটি হলো পোলার কক্ষপথ। এই কক্ষপথ হয়ে একটি পোলার উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরবে, অর্থাৎ নিরক্ষীয় তলের সাথে 90 ডিগ্রি কোণে এই উপগ্রহটি পৃথিবীর চারিদিকে ঘুরবে। 14 নম্বর টপিক হলো কৃত্রিম উপগ্রহে মোট শক্তি রাশিমালা। কৃত্রিম উপগ্রহ যে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, ওই কৃত্রিম উপগ্রহের মোট শক্তি রাশিমালা, অর্থাৎ মোট শক্তি মানে আমরা জানি যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে আমরা এটা নির্ণয় করব। আমরা ধরে নিই এই গোলকটা হলো পৃথিবী, এই পৃথিবীর কেন্দ্র থেকে একটি কৃত্রিম উপগ্রহ, এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই পৃথিবীর কেন্দ্র ও থেকে এ পয়েন্টের দূরত্ব হলো স্মল আর। আমরা ধরে নিচ্ছি পৃথিবীর ভর সমান ক্যাপিটাল এম, উপগ্রহের ভর সমান স্মল এম, এবং বৃত্তপথের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, যেটা আমরা ও এ হিসেবে ডিনোট করছি। উপগ্রহের প্রদক্ষিণ বেগ স্মল ভি। এখন উপগ্রহের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার। আবার অপকেন্দ্র বা অভিকেন্দ্র বল এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। দুটোকে যদি আমরা সমান করি তাহলে আমরা বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর সমান জি এম বাই আর স্কোয়ার। উভয় পক্ষে একটা এম কাটলো একটা আর কাটলো, তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার সমান জি এম বাই আর। অতএব ভি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ঘোষশক্তি মানে আমরা জানি 1/2 ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানটা এখানে বসিয়ে দাও, তাহলে আমরা ফাইনালি পাবো জি এম বাই 2r। এটি হলো আমাদের ঘোষশক্তি বা ই সাফিক্স কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি। আবার আমরা নেক্সট নির্ণয় করব স্থিতিশক্তি বা ই সাফিক্স পি বা পোটেনশিয়াল এনার্জি। সেটা আমরা আমাদের ক্যালকুলেশনটা কীভাবে বেরোচ্ছে সেটা আমাদের সিলেবাসে নেই, আমরা শুধু জানি এটার মান হয় -জি এম বাই আর। অর্থাৎ মোট শক্তি বা টোটাল এনার্জি ইকে প্লাস ইপি, অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বা ই সমান জি এম বাই 2r মাইনাস জি এম বাই আর সমান ফাইনালি এবার পাচ্ছি জি এম বাই 2r। অর্থাৎ কৃত্রিম উপগ্রহের মোট শক্তির রাশিমালা, মোট শক্তির পরিমাণটা হলো জি এম বাই 2r। আমাদের 15th এবং আমাদের মহাকর্ষ চ্যাপ্টারের লাস্ট টপিক হলো কৃত্রিম উপগ্রহে কোনো ব্যক্তির ভারহীনতা। অর্থাৎ কৃত্রিম উপগ্রহে কোনো একটি ব্যক্তি ভারহীন অনুভব করে, সেটার রিজনটা বা রাশিমালা যাই বলতে পারি। আমরা ধরে নিচ্ছি এই ছোটো গোলকটা হলো একটা পৃথিবী, এবং এই যে ডটের লাইন আছে, ডটের গোলক, সেটি হলো একটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথ বা পৃথিবীর সাপেক্ষে যেটি ঘুরছে। এটি হলো এই চারকোনা বক্স যে রেখেছি, সেটি হলো একটি কৃত্রিম উপগ্রহ, এবং তার ভিতরে একটি ছোটো যে বক্স থাকে সেটি হলো যে কোনো একটি ব্যক্তিকে আমরা ডিনোট করছি, বা বস্তু বলা যায় বা ব্যক্তি বলবো এখানে, ব্যক্তি বলে সুবিধা। তো আমাদের বৃত্তপথের ব্যাসার্ধ সমান স্মল আর, ব্যক্তির ভর আমরা ধরে নিলাম স্মল এম। সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে ওপরের দিক, আমরা ব্যক্তির ক্ষেত্রে যদি ওপরের দিকে ধরি তাহলে ওপরের দিকে দুটি বল ক্রিয়া করে। একটি হচ্ছে বৃত্তপথে ঘোরার দরুন অপকেন্দ্র বল, যার মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, প্লাস যেহেতু উপরের দিকে ক্রিয়া হচ্ছে একই দিকে ক্রিয়া করলে প্লাস বলছি, প্লাস আর যেটি হলো ব্যক্তির প্রতিক্রিয়া বল সমান পৃথিবীগামী একটি বল ক্রিয়া করছে, সেটি হলো এম ইন্টু জি ড্যাশ। আমরা কেন বলছি, কারণ আমরা আগেই পড়েছি যে পৃথিবীর সব জায়গায় অভিকর্ষ ত্বরণ সমান নয়। আমরা এই কৃত্রিম উপগ্রহের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ। এখানে আমরা পাচ্ছি আর সমান এম জি ড্যাশ মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এটি ব্যক্তির গতির ক্ষেত্রে। আবার যদি আমরা কৃত্রিম উপগ্রহটির গতি বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে ওপরের দিকে কাজ করছে অপকেন্দ্র বল, তাহলে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আবার নিচের দিকে ক্রিয়া করছে এম ইন্টু জি। এক্ষেত্রে কিন্তু এমগুলো কিন্তু ক্যাপিটাল এম, যেহেতু কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এম ইন্টু জি ড্যাশ হলো কৃত্রিম উপগ্রহের মধ্যে অভিকর্ষ ত্বরণ। আমরা দুটোকে সমান যদি করে দিই তাহলে উভয় পক্ষে ক্যাপিটাল এম কেটে যাবে, আমরা পাবো জি ড্যাশ সমান ভি স্কোয়ার বাই আর। এই জি ড্যাশের মানটি আগের সমীকরণে আমরা বসাবো। ফাইনালি আর পাবো আর সমান এম ইন্টু ভি স্কোয়ার বাই আর মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম ভি স্কোয়ার বাই আর কেটে গেল, তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম যে ক্যাপিটাল আর সমান 0। এই ক্যাপিটাল আরটি ব্যক্তির ওজন বা ভারের জন্য দায়ী। এখন যেহেতু এই ক্যাপিটাল আরটি সমান 0 হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কনক্লুশন বলতে পারি যে ব্যক্তির ভর হয়তো আছে কিন্তু ব্যক্তির কোনো ভার বা ওজন নেই, অর্থাৎ ব্যক্তি নিজেকে একটা ভারহীন বলে অনুভব করবে। এটি হলো কৃত্রিম উপগ্রহের মধ্যে ব্যক্তির ভারহীন অবস্থা। এখানে আমরা বলছি ভারহীন অবস্থা। আর একটা বলে দিই যে ক্যাপিটাল এম এখানে ডিনোট করে উপগ্রহের ভর, এবং স্মল ভি এখানে ডিনোট করে উপগ্রহের বেগ।